পঞ্চতত্ত্ব বিচার বা তন্ত্রের পঞ্চমকারের সাধনা কিভাবে হওয়া উচিত, এই নিয়ে বিভিন্ন তন্ত্রে যে আলোচনা আছে তারই সার হিসেবে এই গ্রন্থ, যে গ্রন্থের প্রথম অংশ আমরা এর আগে আলোচনা করেছি। আজকে তার ভূমিকা আলোচনা হয়েছে। আজকে গ্রন্থের প্রথম অধ্যায় শুরু হচ্ছে পাঠ এবং আলোচনা। পঞ্চতত্ত্ব বিচারের প্রথম অধ্যায়ে রয়েছে গুরু এবং শিষ্যের কথোপকথনের মাধ্যমে এই পঞ্চমকার সম্পর্কে আলোচনা শুরু হয়েছে। শিষ্য সন্দেহ হয়েছে শিষ্যের যে এই পঞ্চমকার নিয়ে যে সাধনা আছে তা কি হওয়া উচিত কি উচিত নয়। তার প্রেক্ষিতে গুরু তার শিষ্য তার গুরুকে প্রশ্ন করছেন এবং গুরু উত্তর দিচ্ছেন। সেই হিসেবে এই গ্রন্থে উঠে আসছে পঞ্চমকারের আলোচনা প্রসঙ্গ, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মূল্যবান। শুরু করা যাক প্রথম অধ্যায়। কোনো মতিমান শিষ্য সন্দিহান হইয়া পূজ্যপাদ শ্রী গুরুদেব সন্নিধানে উপস্থিত হইয়া আত্মসংশয় নিরাকরণ জন্য তন্ত্রশাস্ত্রীয় পঞ্চমকারের প্রকৃত মর্ম বিষয়ে তত্ত্বোদ্ঘাটন করেন। শিষ্যের অভিপ্রায় এই যে মদ্য মাংসাদি দ্বারা জগদম্বিকার আরাধনা কখনো মুক্তিপথের উপকরণ হইতে পারে না, কিন্তু তন্ত্রশাস্ত্রে এই সকল তত্ত্ব সম্বন্ধে স্পষ্টতই বলা হয়েছে যে পঞ্চতত্ত্বং বিনা দেবেনার্চায়াৎ জগদম্বিকাং। পঞ্চতত্ত্ব অর্থাৎ মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা ও মৈথুনরূপ পঞ্চমকার ব্যতীত জগদম্বার অর্চনা করিবে না করিলে বিফল হইবে। অর্থাৎ পরিষ্কার বলা হচ্ছে যে সন্দেহ হয়েছে শিষ্যের যে মদ, মাংস, মৎস্য, মুদ্রা এবং মৈথুন এই পঞ্চমকার দিয়ে কোনোভাবেই কোনো আরাধনা হতে পারে না। সেই হিসেবে তিনি তার গুরুর কাছে বলেছেন, আর গুরু বলছেন কি না, শাস্ত্রে কথা পরিষ্কার বলা হয়েছে যে এই পঞ্চমকার অর্থাৎ মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা ও মৈথুন রূপ পঞ্চমকার ব্যতীত জগদম্বার পূজা কখনোই বা অর্চনা বা সাধনা কখনোই হবে না, এবং হলে তা বিফল হবে। এছাড়াও আরও বলা হয়েছে বারাহী তন্ত্রে, আমি একেবারে পুরো সংস্কৃত শ্লোক উচ্চারণ করছি না, সেখানে অনুবাদটি বলছি। কি বলা হয়েছে? হে পরমেশ্বরী, মদ্য, মাংস, মৎস্য, মৈথুন ও নরবলি এই পঞ্চবিধ বিষয় সম্বন্ধে ব্রাহ্মণ ব্যক্তি কখনো স্মরণ করিবে না। অর্থাৎ ব্রাহ্মণ বলতে যাদের বোঝানো হয় তারা কখনোই যেন এই পাঁচটি বিষয় বা পঞ্চবিধ বিষয় সম্পর্কে কখনোই স্মরণ না করে, বা এই দিকে এই সাধনায় যেন তারা না আসে। এই কথা বলা হয়েছে বারাহী তন্ত্রে। শাস্ত্রের এইরূপ বিসদৃশ্য বচন দৃষ্টে শিষ্যের মহান সংশয় উপস্থিত হওয়ায় সংশয়চ্ছেদ জন্য শ্রী গুরুদেব চরণে মতিমান শিষ্য আত্মসন্দেহ নিবেদনপূর্বক কহিলেন। কি বললেন শিষ্য? এই বললেন যে প্রভু, পঞ্চতত্ত্ব কাকে বলে? অর্থাৎ পঞ্চতত্ত্ব কাকে বলে, হে গুরুদেব আপনি বলুন। শ্রী গুরুদেব বললেন, শাস্ত্রে উল্লেখ আছে যে বলে যে শ্লোকটি আছে, সেই শ্লোকটি তোলা হয়েছে কৈবল্যতন্ত্র থেকে। কৈবল্যতন্ত্র তার প্রথম পটল থেকে। সেখানে বলা হচ্ছে, তার অনুবাদ করলে বলা হচ্ছে এই যে, হে দেবী, এই মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা ও মৈথুন এই পাঁচটিকে পঞ্চতত্ত্ব বলে, এবং এই পঞ্চতত্ত্বই নির্বাণ মুক্তির হেতু। শিষ্য বলছে, পঞ্চতত্ত্ব কিরূপে নির্বাণ মুক্তির হেতু হইল তাহা কৃপা করিয়া সবিস্তার বর্ণন করুন।
এইরূপ পঞ্চতত্ত্ব মুক্তির হেতু না হইয়া বরং অধোগতির হেতু হইতে পারে। অতএব আমার এ বিষয়ে যে বিষম সংশয় উপস্থিত হইয়াছে তাহা কৃপা বিতরণপূর্বক নিরাশ করুন। গুরুদেব কহিলেন, তন্ত্রশাস্ত্র অন্তর্গত এই পঞ্চতত্ত্বকে পঞ্চমকার কহা যায়। উহার প্রথম তত্ত্বের নাম মদ্য এবং দ্বিতীয় তত্ত্বের নাম মাংস ইত্যাদি ক্রমে উল্লিখিত হইল। তারপরে যে শ্লোকটি দেওয়া হয়েছে সেটি পটল সমাচার তন্ত্র থেকে। তার অর্থ করলে দাঁড়ায়, প্রথম তত্ত্ব বা মকারের নাম মদ্য, দ্বিতীয় তত্ত্বের নাম মাংস, তৃতীয় তত্ত্ব মৎস্য, চতুর্থ তত্ত্ব মুদ্রা এবং পঞ্চম তত্ত্বকে মৈথুন অথবা কেবল পঞ্চম শব্দে উল্লেখ করা যায়। ক্রমে সবিস্তার কীর্তন করিতেছি। প্রথমে মদ্য। এর পরের আলোচনায় রয়েছে মদ্য অর্থাৎ পঞ্চম তত্ত্বের প্রথম যে ম বা তত্ত্ব তার সম্পর্কে আলোচনা। এই মদ্য বা মদ্য সম্পর্কে যে আলোচনা আছে তার একটি শ্লোক তোলা হয়েছে এখানে, সমাচারতন্ত্রের দ্বিতীয় পটল। সেখানে বলা হচ্ছে যে, হে দেবী, যে সুরা সকল কার্যেই মুক্তিপ্রদ বলিয়া কথিত হয় এবং যাহাকে তীর্থ ও পান শব্দে উল্লেখ করা যায়, সেই পরম দুর্লভ সুরাকেই মদ্য বলে। মাংস কাকে বলে? না, সেই মাংস সম্পর্কে বলা হচ্ছে, যে মাংস দেব নির্মিত অর্থাৎ মৃগাদি যাহা শূদ্রদিগের ভক্ষণের উপযুক্ত ও বেদমন্ত্র সম্মত, তাহাই উত্তম শুদ্ধিরূপ মাংস বলিয়া কথিত। মৎস্য কি? মৎস্য সম্পর্কে বলা হচ্ছে, ভক্ষ হে বরাননে, যে যে মৎস্য ভক্ষণের উপযুক্ত এবং যে যে মৎস্য পূজা পক্ষে সিদ্ধিপ্রদ, তাহাই মৎস্য বলিয়া কথিত। মুদ্রা কি? মুদ্রা বলা হচ্ছে যে, মুদ্রা সম্পর্কে বলা হচ্ছে দ্বিতীয় পটল সমাচার তন্ত্রের, হে দেবী, চাউল, ছোলা, গম ইত্যাদি ভর্জিত হইলেই তাহাকে মুক্তিদায়িনী মুদ্রা বলা হয়। আর মৈথুন, মৈথুন ওই একই গ্রন্থ সমাচারতন্ত্র দ্বিতীয় পটলে বলা হচ্ছে, হে প্রিয়ে, যোনিলিঙ্গে পরস্পর সংমিলন হইলে তাহাকে পঞ্চম মকার অর্থাৎ মৈথুন বলা হয়। এই পঞ্চতত্ত্ব দ্বারা জগদম্বিকার অর্চনা না করিলে শাক্ত, শৈব, সৌর, গানপথ ও বৈষ্ণব মধ্যে কেহই সিদ্ধিলাভ করিতে পারে না। এরপরে কুলার্ণব তন্ত্র, বিখ্যাত তন্ত্রের গ্রন্থ, সেই গ্রন্থ থেকে উদ্ধৃত করা হয়েছে। সেই উদ্ধৃতি থেকে যে ব্যাখ্যা, অনুবাদ, সেটি আমি পাঠ করছি। সেখানে কি বলা হচ্ছে, যথা শৈব, বৈষ্ণব, শাক্ত, সৌর ও গানপথ এই পঞ্চ সম্প্রদায় মধ্যে যিনিই হউন, আর বৌদ্ধ, পাশুপত, সাংখ্য ইত্যাদি দার্শনিকগণই হউন, কলামুখ ব্রতধারী হউন, দক্ষিণাচারী, বামাচারী, সিদ্ধান্তাচারী বা বৈদিকচারী হউন, হে পার্বতী, মদ্য মাংস ব্যতীত পূজা নিষ্ফল হইবে। অতএব শিব সাধন হেতু দেখা যাইতেছে যে পঞ্চতত্ত্ব ব্যতীত জগদম্বার অর্চনা অসিদ্ধ। সুতরাং পঞ্চতত্ত্ব সহিত অর্চনাই সিদ্ধিপ্রদ হইয়া থাকে। অতএব বৎস, এর আগে পর্যন্ত এই যে শ্লোকগুলো বলা হলো, সেই শ্লোকগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে যে স্বয়ং তন্ত্রশাস্ত্রের যিনি
একেবারে যাঁর থেকে তন্ত্রশাস্ত্র তৈরি হয়েছে সেই শিবের কথন, এবং বলছেন তিনি দেবীকে। এটা কথোপকথনে পরিষ্কার বোঝা যাচ্ছে। এই কথোপকথন শেষ হওয়ার পরে এবং এই শাস্ত্রের প্রসঙ্গ টেনে শেষে গুরু বলছেন, প্রথম অধ্যায়ের শেষে তার শিষ্যকে কি বলছেন? অতএব বৎস, পঞ্চতত্ত্ব সম্বন্ধে আমাকে যেরূপ জিজ্ঞাসা করা হইল, তাহা আমি এই তোমার নিকট শাস্ত্র অনুযায়ী কীর্তন করিলাম। যদি তোমার আর কিছু সন্দেহ থাকে, তাহা হইলে জিজ্ঞাসা করিতে পারো। ইতি প্রথম অধ্যায়।